এবার আর রেগে থাকিস না দোস্ত। মাহির ভাইয়া এসে যদি দেখেন ওনার প্রিয়তমা এতক্ষণ কান ধরে দাঁড়িয়ে আছেন, তাহলে তোর আর আরিয়ান ভাইয়ার বিয়ে ক্যান্সেলও করে দিতে পারে। তুই আবার শুরু করেছিস রিয়া। নিহিনের কথায় রিয়া আর মীরা হেসে ওঠে। যাক, এতক্ষণে আপনি হাসলেন ভাবি যান। আমার ভাইয়া মনে হয় তোর এই হাসি দেখেই তোর প্রেমে পড়েছিল। আমি হাসছি মানে এই না যে আমার তোর উপর রাগ কমে গিয়েছে। দেরি করে আসার শাস্তি তো তোকে পেতেই হবে। তোর সাথে আমার কি কথা হয়েছিল, তুই আর আমি একসাথে সাজবো? আমি ভেবেছিলাম আম্মুদের সাথে আসবো, কিন্তু ওনাদের যে দেরি হবে সেটা জানতাম না। এখানে এসে সাজতে গেলে আবার দেরি হয়ে যেত, তাই একেবারে রেডি হয়েই চলে এসেছি। হ্যাঁ, আপনি তো কিছুই জানেন না। আরে ও তো মাহির ভাইয়ার সাথে আসার জন্য এতক্ষণ আসেনি। ও তাই? তাহলে এই ব্যাপার। তো ননদিনী কে ভাইয়া এনেছে বুঝছি। এই একদম ওর কথা শুনবি না, এরকম কিছুই না। আমি তো উল্টো ওনার সাথে আসতে চাইনি। হ্যাঁ হ্যাঁ, আমরা সবই বুঝি। নিহিরানি, ও সরি, তোকে তো নিহিরানি শুধু একজনই ডাকবে। রিয়ার কথা শুনে নিহিরের লজ্জায় গাল লাল হয়ে যায়। মাহির যখন তাকে নিহিন রানী বলে ডাকে, তখন তার মধ্যে অদ্ভুত এক ভালো লাগা কাজ করে। কিছু বলিস না, দেখছিস না আমার ননদিনী কেমন লজ্জায় লাল হয়ে যাচ্ছে। মীরার কথা শুনে নিহিন ছুটে বেরিয়ে যেতে নিয়ে আচমকা শক্ত কিছুর সাথে ধাক্কা খায়। এভাবে ছোটাছুটি করছিস কেন নিহি? পড়ে যাবি তো। এমনিতে এত লং একটা গাউন পরেছিস, হোঁচট খেলে কি হবে? নিহির মাথা তুলে মাহিরের দিকে তাকায়। কি হয়েছে? কিছু হয়নি, সরি। সরি কেন? ছোটাছুটি করার জন্য। আপনি এদিকে কেন এসেছেন? আমি তো তোকেই খুঁজছিলাম। মীরা রেডি হয়ে গেলে ওকে নিয়ে আয়। নিহিন আচ্ছা বলে চলে যেতে যাবে, তার আগেই মাহির বলে, দাঁড়া। নিহির মাহিরের থেকে কিছুটা দূরে দাঁড়ায়। এত দূরে দাঁড়িয়ে আছিস কেন? এই বলে সে নিহিনকে নিজের দিকে টেনে দেয়। মাহিরের কাছে আসতেই নিহিনের বুকে আবারও ধুকপুকানি শুরু হয়ে যায়। নিহিন বলে, এইভাবে কেউ টান দেয়? আর একটু হলে তো পড়ে যেতাম। আমি থাকতে তুই পড়ে যাবি? আমি আছি না? আমি থাকতে তোর কিছু হতে দিব না। আর যদি না থাকি? এতটুকু বলে নিহিন তার আঙুল দিয়ে মাহিরের ঠোঁট চেপে ধরে আর ছলো ছলো চোখে তাকিয়ে বলে, কোথায় যাবেন আপনি? মাহিরের মুখ থেকে নিহিনের হাতটা সরিয়ে নিয়ে তার কনিষ্ঠা আঙ্গুলে একটা কামড় দেয় আর বলে, কাঁদছিস কেন পাগলি? কোথাও যাচ্ছি না আমি। কামড় দিলেন কেন? আমার নিহিরানির যাতে কারোর নজর না লাগে। মাহিরের কথা শুনে নিহিরের গাল দুটো আবারও লজ্জায় লাল হয়ে যায়। মাহির বিড়বিড় করতে করতে বলে, আমার তো ভয় হচ্ছে, আমার পরের মতো বউটাকে যদি কেউ তুলে নিয়ে যায়। না, চোখে চোখে রাখতে হবে। এরপর সে নিহিনকে বলে, এভাবে ছুটে কোথায় চলে গিয়েছিলেন ননদিনী? ভাইয়াকে চোখে হারানো হচ্ছে। অবশ্য চোখে চোখে রাখাই ভালো। দেখছিস না আশেপাশে কত মেয়ে ঘুরছে। তো কি হয়েছে? আমার মাহির ভাই এরকম না। আমার মাহির ভাই? দেখেছিস মীরা, এখন থেকে আমার বলা শুরু করে দিয়েছে। তোদের এইসব বাজে কথা শেষ হলে চল। মীরা তো রেডি হয়ে গিয়েছে, ওকে ওর বরের কাছে নিয়ে যেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, বেচারি এতক্ষণ ধরে সেজে গুজে বসে আছে, মনে মনে হয়তো বরকে দেখার জন্য ছটফট করছে। আহারে। রিয়া, তুই আবার আমাকে নিয়ে পড়লি কেন? তোকে নিয়েই তো পড়া উচিত। তোর বিয়ে কোথায় তোকে নিয়ে মজা করবে তা না, উল্টো তোরা দুজন আমাকে নিয়ে পড়ে আছিস। চল তো তাড়াতাড়ি, আমার ভাইটা তোকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। নিহিন, তুই মীরাকে নিয়ে যা, আমি আম্মুকে একটা কল করে এক্ষুনি আসছি। ঠিক আছে। রিয়া ফোনে কথা বলতে বলতে সামনের দিকে যাচ্ছিল। আচমকা কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে যাবে, তার আগেই মানুষটা হাত দিয়ে তাকে ধরে ফেলে। রিয়া ধন্যবাদ দেওয়ার জন্য ছেলেটার দিকে তাকাতেই রিয়া এবং ছেলেটা দুজনেই একসাথে বলে উঠে, আপনি 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 এখানে কি করছেন? সব জায়গায় আপনি শুধু আমাকে খুঁজে পান ধাক্কা খাওয়ার জন্য। মানেটা কি? আমি ইচ্ছে করে আপনার সাথে ধাক্কা খেয়েছি নাকি? আমার তো সেটাই মনে হচ্ছে, না হলে আপনি ঘুরে ফিরে আমার সাথেই কেন লাগেন? এক্সকিউজ মি, সেম কথাটা আমিও আপনাকে বলতে পারি। আপনি তো ফোনে কথা বলতে বলতে আসছিলেন, এখানে আমার কি দোষ? এক্স্যাক্টলি, আমি ফোনে কথা বলতে বলতে আসছিলাম, তাই খেয়াল করিনি। আপনি সরে যেতে পারেননি?
এর মানে আপনি ইচ্ছে করেই আমাকে ধাক্কা দিয়েছেন। আজব মেয়ে মানুষ তো আপনি। আপনি পড়ে যাচ্ছিলেন, আমি আপনাকে ধরলাম, কোথায় একটা ধন্যবাদ দিবেন, উল্টে আমাকে দোষারোপ করে যাচ্ছেন। নিজে ধাক্কা দিয়ে আবার ধন্যবাদ চাইছে। বাই দ্য ওয়ে, আপনি কে? এখানে কি করছেন? আজকে আমার ভাইয়ের মেহেদি, আমি বরের ভাই। হোয়াট? আরিয়ান ভাইয়ার যে কোনো ভাই আছে? সেটা তো আগে জানতাম না। আমি আরিয়ান ভাইয়ের ফুফাতো ভাই। আপনি কি কনে পক্ষের? বর পক্ষে হলে তো আমি চিনতাম। আমি মীরা, আর নিহিনের বেস্ট ফ্রেন্ড। আপনি মাহির ভাইয়ার ভাই হতেই পারেন না। বাহ, আপনি দেখি আমার ভাইয়াকেও চিনেন। কিন্তু এই কথাটা কেন বললেন? আমি কেন মাহির ভাইয়ের ভাই হতে পারি না? আপনার সাথে মাহির ভাইয়ার কোনো মিলই নেই। মাহির ভাইয়া কত ভালো। মানে কি? আপনি কি বলতে চাচ্ছেন? আমি খারাপ? আমি আপনার কি ক্ষতি করেছি শুনি? এই যে ধাক্কা দিয়েছেন, রুড বিহেভ করেছেন, সেদিন ভার্সিটিতেও আপনি আমার সাথে রুড বিহেভ করেছিলেন। মোটেও না, আমি আপনার সাথে কোনো রুড বিহেভ করিনি। ধুর, ঝগড়ুটে কোথাকার। এই বলে রিয়া চলে যায়। আদিল একটু গলা উঁচু করে বলে, এই যে মিস ঝগড়ুটে, কোথায় যাচ্ছেন? নিজে ঝগড়া করে এখন আমাকে ঝগড়ুটে বলা হচ্ছে? মীরাকে মেহেদি দেওয়া হচ্ছে আর আরিয়ান অপলক মীরার দিকে তাকিয়ে আছে। আরিয়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মীরা লজ্জা পায় আর ভ্রু নাচিয়ে ইশারা করতেই আরিয়ান বুকে হাত দেয়। ওদের এসব কাণ্ড কারখানা দেখে মাহির আরিয়ানকে পিঠে চাপড় দিয়ে বলে, বাহ ভাই বাহ, এতগুলো মানুষের সামনেও বউয়ের সাথে ইশারায় কথা বলছিস। তোর এই রূপটা যদি কাউকে দেখাতে পারতাম, সবাই তোকে শান্ত আর ভদ্র ছেলে বলে। তোর এই রূপটা দেখাতে পারলে হতো। আচ্ছা, সময় আমারও আসবে, আমিও দেখবো তোর বিয়ের সময় তুই কি করিস। বিয়ে আর করতে পারছি কই? এমনিতে বিয়ে করতে পারছি না, এই দুঃখে শেষ হয়ে যাচ্ছি। তার উপর তোর বোনটা আমাকে পাগল করে দিচ্ছে। কেন, আমার বোন আবার কি করলো? এরকম একটা কিউটের ডিব্বা এত সেজে গুজে আমার চোখের সামনে ঘুরে বেড়ালে আমি হার্ট ফেল করব না? আমার তো বুকে ব্যথা শুরু হয়ে যাবে। আমার বাপটাকে একটু বোঝা না ভাই, এভাবে আর কতদিন এত অত্যাচার সহ্য করা যায়? ধৈর্যের ফল মিষ্টি হয়, ধৈর্য ধর। কে কাকে কি বলছে? তুই ধৈর্য ধরেছিস, নাচতে নাচতে তো বিয়েটা করেই ফেলছিস, আবার আমাকে ধৈর্য শেখাতে আসছে। মীরা রিয়াকে জিজ্ঞেস করে, এতক্ষণ লাগে তোর একটা কাজ করতে? আর বলিস না তো, ঝগড়ুটে ছেলেটার জন্য দেরি হয়েছে। ঝগড়ুটে ছেলে? এটা আবার কে? তোর দেবর। আমার দেবর মানে? দেবর মানে বুঝিস না তুই? তোর জামাইয়ের ভাই। আদিল ভাইয়া? নাম জানি না রে দোস্ত, ওই অসভ্যটার নাম জিজ্ঞাসা করিনি আমি। উনি শুধু আমাকে বলেছেন উনি নাকি মাহির ভাইয়ের ভাই। আদিল ভাইয়া তোর সাথে কেন ঝগড়া করছিল? সেসব পরে বলবো, তুই একে সামনে দেখ। নিহিন রিয়াকে জিজ্ঞেস করে, কি দেখবো? ওই মেয়েটা কিভাবে মাহির ভাইয়ের দিকে তাকিয়ে আছে দেখ। আরে উনি তো রাইসা আপু, আমার খালাতো বোন, এমনিতেই তাকিয়েছে হয়তো। তুই ভালো করে খেয়াল করলে বুঝবি, উনি কিছুক্ষণ পর পর মাহির ভাইয়ের দিকে তাকাচ্ছেন। ওনার ভাব দেখে আমার ভালো মনে হচ্ছে না। নিহিন রিয়ার কথাটা মুখে উড়িয়ে দিলেও সে একবারও রাইসাকে নজরে নজরে রাখে। কিছুক্ষণ অপলক করেই বুঝতে পারে রিয়া ঠিকই বলেছেন। নিহিন খেয়াল করে রাইসা মাহিরের গা ঘেঁষে দাঁড়াতে চাইছে। সে ধীরে ধীরে মাহিরের কাছে চলে যাচ্ছে। মাহির কথা বলায় ব্যস্ত থাকায় তার সেদিকে খেয়াল নেই। নিহিন তড়িঘড়ি করে উঠে মাহিরের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ নিহিনের পাশে এসে দাঁড়াতে মাহির মিহিরের চোখে চোখ রেখে ভ্রু নাচায়। নিহির দুপাশে মাথা নেড়ে বুঝিয়ে দেয় যে কিছু না। মাহির নিহিরের হাত নিজের হাতে নিয়ে বলল, তোর হাত খালি কেন নিহি? মেহেদি দিসনি কেন? সবাই দিয়ে দিক, তারপর আমি দিব। কেন? তুই সবার পরে কেন দিবি? মেহমানদের আগে দিতে না দিয়ে আমি দিয়ে দিব, এটা কেমন দেখায়? আমার নিহিরানি এত বড় হয়ে গেছে, আমি পরিয়ে দেই মেহেদি। আপনি আপনি মেহেদি দিতে পারেন? চেষ্টা তো করতে পারি। পাশ থেকে রাইসা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। রাইসা কিছুটা হলেও আন্দাজ করতে পারে মাহির নিহিরের একটু বেশি কেয়ার করে, কিন্তু সে পুরোটা নিশ্চিত হতে পারেনি। তাই রাইসা ওদের সকল কর্মকাণ্ড অবলোক করে।
মাহির নিহিনকে নিয়ে বসে পড়েছে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। ফোন দেখে দেখে অনেক মনোযোগ সহকারে মেহেদি দিয়ে দিচ্ছে তার নিহি পাখিকে। নিহি ব্যাপারটা বেশ ভালোই লাগে। মাহির যখন পূর্ণ মনোযোগ দিয়ে মিহিরকে মেহেদি দিয়ে দিচ্ছিল, তখন মিহিরও পূর্ণ মনোযোগ সহকারে তার মাহির ভাইকে দেখছিল। এই মানুষটার দিকে তার ভীষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করে, কিন্তু এভাবে সরাসরি তাকিয়ে থাকা যায় না। একমাত্র মাহির যখন কোনো কাজে ব্যস্ত থাকে, তখনই নিহিরানি লুকিয়ে লুকিয়ে তার মাহির ভাইকে দেখে, নিজের মনকে প্রশান্ত করে। এই একদিক যে কিভাবে সে কাটিয়েছে মাহিরকে না দেখে একমাত্র সেই জানে। দিনটা যে কোনো ভাবে পার করলেও রাতে হলে মন খারাপের তাকে ঘিরে ধরলো। মনটা ছটফট করলো ওই মানুষটাকে শুধু একটা বার দেখার জন্য। ছবি দেখে কি আর সেই শান্তি পাওয়া যায়? সে শান্তিটা সরাসরি দেখে পাওয়া যায়। আচ্ছা, ভালোবাসার মানুষকে দেখার তৃষ্ণা কি কখনো মিটে? যদি দেখি, যত দেখি তত দেখার ইচ্ছে করে এই মানুষটাকে সারা জীবন সামনে বসিয়ে রেখে দেখতে থাকি। এসব ভাবতে ভাবতেই হঠাৎ এক অজানা ভয় তার মনে হানা দেয়। সাথে সাথে মাহিরের কাছ থেকে চোখ সরিয়ে নেয়। এভাবে মানুষটার মায়ায় জড়িয়ে যাওয়া কি ঠিক হচ্ছে? সে কি আদেও মানুষটাকে সারা জীবনের জন্য পাবে? অন্য কারোর পাশে মানুষটাকে দেখার সক্ষমতা কি তার আছে? এসব মনে আসতেই তার চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। মেহেদির উপর চোখের জল পড়তে মাহির ভ্রু কুঁচকে তাকায়। তারপর সে নিহিরের দিকে তাকিয়ে দেখতে পায় নিহিরের চোখে জল। নিহিরের চোখে জল দেখে মাহির তোলা হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে নিহি? কাঁদছিস কেন তুই? নিশ্চুপ। কিছু বলছিস না কেন? মেহেদি খারাপ হয়েছে এই জন্য কাঁদছিস? আচ্ছা আয়, হাতটা ধুয়ে দিই। এখনো হয়তো অতটা কালার আসেনি, ধুলে চলে যাবে। মাহির নিহিনকে নিয়ে উঠে যাবে, কিন্তু নিহিন আবার তাকে টেনে বসিয়ে দেয়। আর বলে, না আমি হাত ধুবো না। আমি কি আপনাকে একবারও বলেছি মেহেদি খারাপ হয়েছে? আর খারাপ হলেও এই মেহেদি আমি ধুতে দিব না। এত উত্তেজিত হয়ে যাচ্ছিস কেন তুই? তুই কাঁদছিস দেখে আমার মনে হয়েছিল, তাই তো। এতটুকু বলে এই নিহিন তার মুখ চেপে ধরে বলে, আপনার দেওয়া মেহেদি আমার জন্য কখনো খারাপ হতে পারে না। নিহিনের কথা শুনে মাহির মুচকি হাসে আর মনে মনে বলে, এই নিহিনকেই তো আমি চেয়েছিলাম, যে তার মাহির ভাইয়ের জন্য পাগল থাকবে। সময় এসেছে তোকে কাছে টেনে নেওয়ার। খুব শীঘ্রই তোকে আমার করে নেব নিহি পাখি। কেউ আমাকে আটকাতে পারবে না। যেভাবেই হোক তোকে আমি আমার করে নেবই। এতদিন শুধু অপেক্ষা করেছিলাম তোর ভালোবাসার জন্য। 6 বছর আগে যে পাগলামিটা ছিল আমার জন্য, সেই পাগলামিটা আবারও দেখার অপেক্ষায় ছিলাম আমি। আজ আমি তোর চোখে আমার জন্য সেই পাগলামিটা আবারও দেখতে পাচ্ছি নিহি। এই পাগলামিগুলো দেখেই যে তোর প্রেমে পড়েছিলাম আমি। কি ভাবছেন আপনি? মেহেদি দেওয়া শেষ করুন। কিন্তু তুই তো বললি না কেন কাঁদছিলি তুই? এমনি। এমনি এমনি কেউ কাঁদে নাকি? এমনি এমনি হাসা, এমনি এমনি কাঁদা, এসব তো পাগলরা করে। তুই কি পাগল? আপনার জন্য। কথাটা অস্পষ্ট ভাবে বললেও মাহির ঠিকই বুঝতে পারে। সে আবারও মেহেদি দেওয়ায় মনোযোগ দেয়। রাইসা এসব দেখে মনে করে আর কোনো সন্দেহ রইল না। ওদের দেখে বোঝা যাচ্ছে একে অপরের এরা কতটা ভালোবাসে। এদের ভালোবাসা দেখে রাইসা মুচকি হাসে আর বলে, এমন ভালোবাসাগুলো দেখলে কতই না ভালো লাগে। সেও তো একসময় একজনকে খুব ভালোবাসতো। মীরা আর আরিয়ানের ফটোশুট হচ্ছে। কতটা খুশি দুজনে। এসব দেখে নিহিন ভাবে ভালোবাসার পূর্ণতা আনন্দ বুঝি এমনই হয়। আচমকা তার মাথায় কেউ টোকা দিতেই পেছন ফিরে তাকায় সে। ছবি তুলবি? কার সাথে? ছবি তোলার জন্য কাউকে লাগবে বুঝি? একা একা ছবি তোলা যায় না। না, সবাই তো জোড়ায় জোড়ায় ছবি তুলছে, তাই বললাম। ওরা কাপল, তাই কাপল পিক তুলছে। বলতেই দেখতে পায় মাহিন উধাও। এতক্ষণ তো এখানেই দাঁড়িয়ে ছিল, কোথায় চলে গেল? নিহিনের দিক ওদিক তাকাইয়ে খুঁজতে থাকে মাহিরকে। রিয়া এসে বলে, কি রে, মাহির ভাইকে খুঁজছিস? কই না তো। এখন থেকেই এত চোখে হারাচ্ছিস? বিয়ের পর কি করবি? তোরা এত বিয়ে বিয়ে করিস কেন বলতো? এমন ভাব করিস যেন ওনার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে।
হবেই তো। কি হবে? কিছু না, তোর রাজকুমার আসছে। বলেই রিয়া সেখান থেকে চলে যায়। নিহিন সেদিকে তাকিয়ে দেখতে পায় মাহির আসছে। আসতেই নিহিন জিজ্ঞেস করে, কোথায় চলে গিয়েছিলেন? মাহির কিছু বলার আগেই আরিয়ান মাহির আর নিহিনকে ডাক দেয়। সবাই ছবি তুলছে, তোরা দুজন দাঁড়িয়ে আছিস কেন? আয় আমাদের সাথে ছবি তুলবি। মাহি নিহিনের হাত ধরে ছবি তোলার জন্য নিয়ে যায়। দুজনে বরকনে দুপাশে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললেই আরিয়ান, তোরা ছবি তোল, আমরা একটু আসি বলেই মীরাকে নিয়ে সেখান থেকে সরে যায়। যাওয়ার সময় মাহিরকে কিছু একটা ইশারা করে আরিয়ান। মাহিরও মুচকি হাসে। মাহির আর নিহিনের কয়েকটা ছবি তোলার পর মাইশা আসে আর বলে, আমাকে ছাড়া ছবি তুলছিস তোরা? মাইশার সাথেও ছবি তোলার পর নিহিন বলে, তুমি ভাইয়ার সাথে ছবি তোলো আপু। এই বলে সে সরে যায়। এরপর মাইশা আর তার হাজবেন্ড ছবি তোলে। আরিয়ান মীরাকে ওখান থেকে নিয়ে আসার পর মীরা জিজ্ঞেস করে, এভাবে চলে এলেন কেন ওখান থেকে? এতক্ষণ ধরে ছবি তুলতে তুলতে লাইটের আলোয় গরম লাগছে, তাই চলে এসেছি। মোটেও না। কি না? এটাই একমাত্র কারণ নয়, আরো কারণ আছে। আর কি কারণ থাকতে পারে? আপনি তো আমাকে বলছেন না, তাহলে আমি কেন বলবো? আগামীকাল আমি আপনার অর্ধাঙ্গিনী হব, আর আপনি এখন আমার কাছ থেকে কথা লুকিয়ে যাচ্ছেন। এটা কিন্তু ঠিক না। আচ্ছা সরি, আমি না বললেও তুমি তো বুঝেছো কেন নিয়ে এসেছি। কিন্তু আমি আপনার কাছে সবটা শুনতে চাই। ঠিক আছে বলবো, কিন্তু এসব তো এখানে বলা যাবে না, পরে বলি। ওকে। এখন তুমি চুপ করে বসো আর আমি তোমাকে মন ভরে দেখি। কাল থেকে তো সারা জীবন দেখতে পাবেন, আজ না হয় নাই দেখলে? কেন দেখবো না? আজ দেখলে কি সমস্যা? এত মানুষ আছে এখানে, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে থাকলে মানুষ কি বলবে? আমি আমার বউকে দেখবো, কে কি বলবে? ঠিক আছে, দেখুন তাহলে। বাড়িতে এসে গভীর ঘুমে মগ্ন নিহির ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতেই দুনিয়ার সব ঘুম চোখে এসে ভর করেছে। এছাড়াও ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল সবাই যেন যার মতো ঘুমিয়ে পড়েছে। গভীর ঘুমে মগ্ন মেয়েটা জানে না যে কেউ তার দিকে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। ঘুমালে কতটা নিষ্পাপ লাগে মানুষটাকে, সেটা দেখছিল মাহির। নিহিনের বিছানার পাশে বসে এক হাত গালে রেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রাণপ্রিয়ার রমণীটির পানে। আজ কতদিন পর এভাবে মন ভরে দেখতে পারছে সে। এতদিন না দেখা পেয়ে যা ছটফট করছিল সব যেন আজকেই মিটিয়ে নিচ্ছে সে। মৃদু বাতাসে সামনে ছোট ছোট চুলগুলো বারবার কপালে এসে পড়ায় ঘুমের মধ্যেই ভ্রু কুঁচকে ফেলছে নিহিন। চুলগুলো ভীষণ বিরক্ত করছে তাকে। মাহির এসব দেখে কিঞ্চিত হাসে, আলতো হাতে কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয়, ভালোবাসার পরশ এঁকে দেয় আর মনে মনে বলে, এই বলে সে নিহিনের হাতটা বুকে জড়িয়ে আবার সযত্নে আগের জায়গায় রেখে দেয়। যেই না সে চলে যেতে যাবে নিহিন তার হাত ধরে নেয়। মাহিন কিছুটা ভয় পায় নিহিন জেগে আছে ভেবে, কিন্তু পরক্ষণে বুঝতে পারে ঘুমের ঘোরে হাতটা ধরে রেখেছিল নিহিন। এরপর সে কিছুটা স্বস্তি পায় আর বলে, তারপর সে নিহিনের হাত দ্বিতীয়বারের মতো ভালোবাসার পরশ এঁকে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সকালে কারো ঠান্ডা হাতের স্পর্শে ঘুম ভাগে নিহিনের। চোখ খোলায় পিটপিট করে তাকায় সে। নওশিন তার হাতে মেহেদি দিয়েছে। নিহিনের চোখ খুলতে দেখে নওশিন জিজ্ঞেস করে, এই মেহেদিগুলো তোমাকে কে দিয়ে দিয়েছে আপু? ওই আপুগুলো দিয়েছে বলে তো মনে হচ্ছে না। এছাড়াও কালকে আমি মেহেদি দেওয়ার জন্য তোমাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। হাতের মেহেদিগুলো দিকে তাকাতেই তার গতকালের কথা মনে পড়ে যায়। কত যত্ন করে মাহির তাকে মেহেদি দিয়ে দিয়েছিল। মনে পড়তে অজান্তে তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। আপু, সকাল সকাল তুমি ও কারণে হাসছো কেন? এই বলে নওশিন নিহিনের কপালে হাত দেয়। আহা, কি করছিস নওশিন? না, তুমি অকারণে হাসছো,
তাই দেখছি তোমার জ্বর এসেছে কিনা। উফ, সকালবেলা এসে এইসব বাজে বকে বিরক্ত করিস না তো আমায়। খুব জ্বর আসতে যাবে কেন আমার? জ্বর কি সবসময় কারণ নিয়ে আসে নাকি? মেহেদিকে দিয়ে দিয়েছে বললে না তো। তোমার মেহেদির কত সুন্দর কালার এসেছে, আর আমারটা দেখো, দেখাই যাচ্ছে না। নিহিন বিড়বিড় করতে করতে বলে, কারণ আমার মেহেদির সাথে ভালোবাসা মিশে আছে। কি বললে? কিছু না। তুমি আমার কোনো কথার পাত্তাই দাও না আপু, গেলাম আমি। এ বলে সে গাল ফুলিয়ে চলে যেতে যাবে, তখনই নিহিন নওশিনকে জড়িয়ে ধরে বলে, রেগে যাচ্ছিস কেন? সকাল সকাল এসে ঘুম ভেঙে দিলি, তাই বিরক্ত লাগছিল। আমি কি সবসময় এরকম করি? আমি কি এমনি এমনি তোমার ঘুম ভাঙতে এসেছি? ছোট আম্মু বলেছে তোমাকে ডেকে দিতে, তাই তো ডাকতে আসলাম। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি এখনই আসছি। নওশিন চলে গেলে নিহিন তার হাতের মেহেদিগুলো আবার দেখে, ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে নামতেই রাজিয়া খান তাকে নাস্তার টেবিলে বসিয়ে দেয় আর বলে, তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নে নিহিন, তোর আম্মু দেখলে এখনই বকুনি খাবি। নিহিন নাস্তা করতে করতে এদিকে ওদিকে তাকায়, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে সে খুঁজে পায় না। উনি কি এখনো ঘুম থেকে ওঠেনি, নাকি কোথাও বেরিয়েছে? মনে মনে এসব আওড়াতে আওড়াতে মাহিরকে বাড়িতে প্রবেশ করতে দেখা যায়। খুব তাড়াহুড়া করে হাতে থাকা প্যাকেটটা নিয়ে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছিল সে। মনে হচ্ছিল যেন কিছু লুকোতে চাচ্ছিল। নিহিন তড়িৎ বেগে খাওয়া শেষ করে সে উপরে চলে যায়, কিন্তু সে দেখার আগে মাহিন রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। নিহিনের মনে কৌতূহল জাগে প্যাকেটটাতে কি আছে তা দেখার জন্য, কিন্তু কিভাবে দেখবে সে? ভাবতে ভাবতে কিছু একটা মাথায় আসতেই দৌড়ে নিচে চলে যায়। এক কাপ কফি নিয়ে দরজায় নক করার আগেই দরজা খুলে দেয় মাহির। সাথে সাথে দরজা খুলতেই নিহিন একটু চমকে যায়। বড় আম্মু আপনাকে কফি দিয়ে আসতে বলেছে, তাই কফি নিয়ে এসেছি। মাহির কফিটা হাতে নিয়ে আরিয়ানের রুমে চলে যায়। সেই সুযোগে নিহিন রুমে ঢুকে প্যাকেটটা খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। না পেয়ে সে নিজের রুমে গেলেই চমকে যায়, প্যাকেটটা তো তার বিছানার উপরেই রাখা। সারা ঘর খুঁজে ফেললাম, আর এই প্যাকেটটা আমার রুমে রেখে দিয়েছে। কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে যায়, পেয়েই তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। চিলকোটটা চোখের সামনে মেলে ধরে। আচ্ছা, সেখানে গুটি গুটি অক্ষরে লেখা, এটা আপনার জন্য ম্যাম। শুনেছিলাম আপনি কালকের ড্রেস চুজ করতে করতে দেরি করে ফেলেছিলেন, তাই আজকে যাতে আপনার আর কোনো কষ্ট করতে না হয় তাই এই ব্যবস্থা। সাথে একজোড়া নুপুরও দিলাম, আশা করি আপনার পছন্দ হবে। নিহিরানি। নিহি চিলকুটটা কিছুক্ষণ বুকে জড়িয়ে যত্ন করে রেখে দেয়। চিঠিটা রেখে সে মোবাইলটা হাতে নিয়ে একটা মেসেজ পাঠিয়ে দেয় মাহিরকে। মেসেজের শব্দ আসতে মাহির ফোনটা পকেট থেকে বের করতেই দেখতে পায় নিহিরানি দিয়েছে সেভ করা নাম্বার। আচ্ছা, নিহিরানি দিয়ে সেভ করা নাম্বারটা থেকে মেসেজটা এসেছে। ধন্যবাদ, ভীষণ পছন্দ হয়েছে ড্রেসটা আর নুপুর জোড়া। মেসেজটা পেয়ে মাহির মুচকি হাসে। নিহি ড্রেসটা গায়ে জড়িয়ে দেখছিল, তখনই তার ফোনে কল আসে। কল রিসিভ করতে ওপাশ থেকে রাগী কণ্ঠে ভেসে আসে, কোথায় তুই? এখনো আসছিস না কেন? তুই না আসলে আমি পার্লারে যাব না, জলদি আয়। একদমে কথাগুলো বলে শেষ করে কলটা টুক করে কেটে দেয় মীরা। নিহিন আবার মীরাকে কল দেয়, রিসিভ করতে বলে, এত রাগ? নতুন বউয়ের এত রাগ দেখাতে নেই ভাবিজান। ওপাশ থেকে মীরা বলে, তো দেখাবো না? সে কখন থেকে আমি তোর জন্য অপেক্ষা করছি, তোর কোনো হেলদোল নেই। তোর ভাইয়া বলল তুই নাকি এখন ঘুম থেকে উঠেছিস। আজকে যে আমার বিয়ে, সেটা কি তোর মনে আছে? কালকেও তুই লেট করে এসেছিস, আজকেও আমি আর তা হতে দিব না। আমি মাহির ভাইয়াকে বলেছি তোকে যাতে তাড়াতাড়ি পার্লারে নিয়ে আসে। তুই ওনাকে কেন বলেছিস? তো কাকে বলবো? আমার বর তো আর তোকে আনতে পারবে না, তাই তোর বরকে বলেছি। আর এমনিতেও তুই তোর বরকে ছাড়া আসবি নাকি? কি আজে বাজে বকছিস বলতো? উনি আমার বর কখন হলো? কে কার বর হলো? নিহির পেছন ফিরে তাকাতেই রাইসাকে দেখে কিছুটা ভীত হয়। হায় আল্লাহ, কি শুনেছে কে জানে। কোথায় বড় আপু? আমি তো এদিকে আস্তে আস্তে শুনলাম তুই বর নিয়ে কথা বলছিস। আরে আমি তো মীরার বরের কথা বলছি।
মানে আমার ভাইয়ার কথা। মীরা জিজ্ঞেস করছে ওর বর কোথায়, তাই আমি বলছিলাম তোর বরের খবর আমি কি করে জানবো, তুই নিজে জিজ্ঞেস করে নে। ও আচ্ছা। নিহিন একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে মীরাকে দাঁতে দাঁত চেপে বলে, আমি আসছি, ফোন রাখ এবার। ঠিক আছে, শুধু শুধু ড্রেসটা পরে চলে আসিস, সাজুগুজু করবি না, সাজুগুজু এখানে এসে করবি। নিহিন ফোনটা রেখে দেয়। রাইসা ড্রেসটা দেখতে দেখতে বলে, এই ড্রেসটা তো অনেক সুন্দর হয়েছে রে নিহিন, এটা কে দিয়েছে? কে দিবে? আরিয়ান ভাইয়ার বিয়ের জন্য কেনা হয়েছে। ও, আমি তোকে বলতে এসেছিলাম রেডি হতে। খালামণি বলছে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। মীরা নাকি কল দিয়ে বলছে তাড়াতাড়ি কোন তোকে পার্লারে পাঠিয়ে দিতে। উফ, এই মেয়েটা মনে হয় আর কাউকে বাকি রাখেনি। এই বলে সে ড্রেসটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। বের হতেই রাইসা বলে, ওয়াও নিহিন, ড্রেসটাকে তোকে ভীষণ মানিয়েছে। মেকআপ না করে এত সুন্দর লাগছে। মেকআপ করলে তো আজকে তোকে দেখলে ছেলেরা ক্রাশ খেতে বাধ্য। এসব কি বলছো আপু? তুমি সবসময় বেশি বেশি বলো। আমার কথা বিশ্বাস না হলে অন্য কারো থেকে জিজ্ঞাসা কর। আর তুই আয়না দেখ, তোকে মিষ্টি পুরীর মতো লাগছে। নিহির আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বলে, মাহির ভাইয়ের পছন্দ আছে বলতে হয়। এরপর সে চটপট রেডি হয়ে নিচে নামে। নিচে নামতেই মাশাআল্লাহ, আমার মেয়েটার কারো নজর না লাগুক। মাহির মালিহা খানের পাশে বসে ফোন দেখছিল। মালিহা খানের কথায় সে মাথা তুলে তাকায়। নিহিনের এমন মোহনীয় রূপ সে আবারও বেসামাল হয়ে পড়ে। সবাই থাকতে সে নিজেকে কোনো রকম সামলে বসা থেকে উঠে বলে, সাবধানে যাস আর তাড়াতাড়ি চলে আসিস মাহির। পার্লারে আসতেই মীরা বলে, কে বিয়ে গেছে? মাহির ভাইয়া? জি ভাবিজান, আপনার সাজ কত দূর? সেটা তো মেকআপ আর্টিস্ট ভালো বলতে পারবেন। নিহিনকে যে আপুটা মেকআপ করছে অর্থাৎ মিসেস লামিয়া বলে, আপু আমার ভাবিজানকে এমন ভাবে সাজিয়ে দিন যেন ভাইয়ের চোখ ফেরাতে না পারে। জি, আপনার ভাবিজান তো এমনিতেও অনেক সুন্দর, সাজানোর পর যে তার থেকে চোখ ফেরানো যাবে না এটাই কনফার্ম। আপু, আপনি আমার ননদিনীকেও একটু ভালো করে সাজিয়ে দিন, যেন ওর হবু পর ওকে দেখে আবারও প্রেমে পড়ে যায়। আপু, বিয়ে ঠিক হয়েছে নাকি? নিহিনের কিছু বলতে না দিয়ে মীরা বলল, এখনো হয়নি, তবে হবে। নিহিন মীরার দিকে চোখ বড় বড় করে তাকায়, এমন ভাবে তাকায় যেন এক্ষুনি সে মীরাকে গিলে খাবে। মীরা তো দাঁত বের করে হাসতে থাকে। সে নিহিনের এসব চোখ রাঙানিতে ভয় পায় না, কারণ সে তো এসবের সাথে অভ্যস্ত। মীরাকে হাসতে দেখে নিহিন আরো তেলে বেগুনে জ্বলে ওঠে। ধীরে ধীরে খানবাড়িতে লোকজন আসতে শুরু করেছে। খানবাড়ির প্রায় মেহমানে ভরপুর, সবাই যেন যার যার কাজে ব্যস্ত। এদিকে মালিহা খান বারবার মাহিনকে তাড়া দিচ্ছে সে রেডি হয়ে যেন তাড়াতাড়ি আরিয়ানকে রেডি করে, কিন্তু মাহিনের উপরে অনেক কাজের দায়িত্ব থাকায় সে রেডি হওয়ার জন্য সুযোগই পাচ্ছে না। মালিহা খানও জোর করে মাহিনকে রেডি হওয়ার জন্য পাঠিয়ে দেন। আশফাক খান সকলকে বেরোনোর জন্য তাড়া দিচ্ছে। এরই মধ্যে আহনাফ খান বলেন, ওইদিকে বউয়ের সাজ প্রায় কমপ্লিট। আরিয়ান কোথায়? মাহিরকে তো অনেক আগেই পাঠিয়ে দিয়েছি, আমি এক্ষুনি দেখে আসছি। মালিহা খান যাওয়ার আগেই মাহিন আর আরিয়ান নেমে পড়ে। আরিয়ান আর মীরাকে পাশাপাশি বসানো হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কাজী বিয়ে পড়াতে শুরু করে দিবে। নিহিন আসার পর থেকে মাহিনকে একটা বারের জন্য দেখতে পায়নি, কাউকে জিজ্ঞাসা করতে পারছে না মাহিনের কথা। আর কিছুক্ষণ পরে তো কাজী চলে আসবে। মাহির ভাই এখনো আসছে না কেন? মাহির এখনো আসেনি। আদি, মাহিরকে একটা কল করে দেখ না। ভাইয়ার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে আমার, ভাইয়া আসছে। এতটুকু বলেই আহনাব খান বললেন, ওই যে মাহিন চলে এসেছে। নিহিন তৎক্ষণিক সেদিকে তাকায়। নিহির তাকানোর সাথে সাথে মাহিরও তাকায় তার দিকে। তাদের দুজনের দৃষ্টির মিলন ঘটে। মাহির নিহিনকে দেখে এগোতে এগোতে বিড়বিড় করে বলে, মাহির নিহিনের কাছে এসে তার হাত ধরে টেনে একটা রুমের দিকে নিয়ে যায়। আচমকা এভাবে টেনে নিয়ে আসায় নিহিন হতভম্ব হয়ে মাহিরের দিকে তাকিয়ে থাকে। সে কিছুটা বিচলিত হয়ে বলে, কি হয়েছে মাহির ভাই, আমাকে এইভাবে টেনে আনলেন কেন? সর্বনাশ? কিসের সর্বনাশ? কার সর্বনাশ?
কি হয়েছে বলুন না। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আর আপনি এতক্ষণ কোথায় ছিলেন? মাহির নিহিরের কার্নিষ্ঠ আঙ্গুলে আবারও কামড় দিয়ে বলে, বিশ্বাস করুন আমি শাস্তি চাইনি, মীরা জোর করে সাজিয়েছে। কি হবে? এতটুকু বলেই আচমকা মাহির তার হাত দিয়ে নিহিরের চোখ বন্ধ করে তার কপালে টুক করে একটা কিস করে দেয়। নিহির কিছু বুঝে ওঠার আগেই মাহির উধাও। নিহির কিছুক্ষণ আহাম্বকের মতো দাঁড়িয়ে থাকে, এমন ভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে যেন কারেন্টের শর্ট খেয়েছে। অবশ্য কিছুক্ষণ আগে যা ঘটেছে তাতে কারেন্টের শর্টের চেয়ে কোনো অংশে কম নয়। কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই নিহিনের গাল দুটো লজ্জায় লাল হয়ে যায়। সে 2 হাত দিয়ে তার মুখ ঢেকে নেয়। ওই রুমে কেউ না থাকা সত্ত্বেও নিহিন লজ্জায় মুখ ঢেকে নেয়। তার বক্ষ স্পন্দন জোরালো হয়, বুকের বাপাশে থাকা হৃৎপিণ্ডটা দুরুম দুরুম করে নাচছে। এরই মধ্যে তার ফোন বেজে উঠল। রিয়া কল দিয়েছে। ফোন রিসিভ করতেই রিয়া বলে, কোথায় তুই? নিহিনের মুখে দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। সে এখনো ওই শখ থেকে বের হতে আসতে পারেনি। মীরা আবারও বললেন, নিহিন তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? মীরা একটু উঁচু গলায় কথা বলায় নিহিনের হুঁশ ফিরে আসে, আর সে বলে, হ্যাঁ শুনছি। শুনলে এতক্ষণ চুপ করেছিলি কেন? এইদিকে বিয়ে হয়ে যাচ্ছে আর তুই নেই। নিহিনের তো এতক্ষণ বিয়ের কথা মনেই ছিল না। সে তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে। কাজেই বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। কবুল বলার মাধ্যমে বিয়ে সম্পূর্ণ হয়। তারপর রিয়া এসে নিহিনকে বলে, আর একটু দেরি করলে তো সব মিস করে ফেলতি। কোথায় ছিলি এতক্ষণ? রিয়া জিজ্ঞেস করতেই নিহিনের গাল আবারও লজ্জায় লাল হয়ে যায়। কি রে, তোর গালগুলো এমন টমেটোর মতো লাল হয়ে আছে কেন? এই তুই কি কোনো কারণে লজ্জা পাইছিস? কিন্তু আমি তো লজ্জা পাওয়ার মতো কোনো কথা বা এতটুকু বলতেও। রিয়া বলে, দাঁড়া, এবার আমি মনে হয় আন্দাজ করতে পারছি তোর লজ্জা পাওয়ার কারণ। তুই কি এতক্ষণ মাহির ভাইয়ের সাথে ছিলি? নিহিন উল্টো ঘুরে বলে, কই না তো। দেখি আমার চোখে চোখ রেখে বল, উল্টো ঘুরে বলছিস কেন? নিহিন ছুটে সেখান থেকে পালিয়ে যায়। আচ্ছা, রিয়ারও আর কিছু বোঝার বাকি রইল না। সেও হাসতে হাসতে নিহিনের যাওয়া দেখে। একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মতন হাসছেন কেন মিস ঝগড়ুটে? কথাটা শুনে রিয়া পেছন ফিরে তাকায়। আপনি আপনি আবারও আমার সাথে ঝগড়া করতে চলে এসেছেন? আমি এতদিন ভাবলাম আপনি শুধু ঝগড়ুটে, কিন্তু এখন দেখছি এছাড়াও আপনার আরো একটা সমস্যা আছে। রিয়া ভুরু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি? আপনি একটা পাগল। হোয়াট? আমি পাগল হতে যাব কেন? আপনি নিজে একটা পাগল হয়ে আবার আমাকে পাগল বলতে এসেছেন? আপনি তো এতক্ষণ একা একা হাসছিলেন, তাই তো পাগল বললাম। আমি তো পাগলের মতন কিছু করেছি বলে আমার মনে পড়ছে না। এক্সকিউজ মি। এতটুকু বলেই আদিল বলে, জি, আমার নাম আদিল। আমি আপনার নাম জানতে চেয়েছি। এক্সকিউজ মি বলার চেয়ে নাম ধরে বলাটাই বেটার না? বাই দ্য ওয়ে, আপনার নাম? আমার নাম জেনে আপনি কি করবেন? আর হ্যাঁ, আমি এখানে একা একা হাসছিলাম না, নিহিনের সাথে হাসছিলাম। বলে রিয়া সেখান থেকে প্রস্থান করে। আদিল একটু উঁচু গলায় বলে, নামটা তো বলেছেন, তাহলে আমি কি ধরে নেব আপনার মিস ঝগড়ুটে নামটাই পছন্দ হয়েছে? রিয়া এবার পেছন ফিরে তাকায়, আবারও হাঁটতে ধরে। আজ খানবাড়িতে নতুন অতিথির প্রবেশ ঘটায় খানবাড়ির পরিবেশ জমজমাট। নওশিন, নিহির, মাইশা মীরাকে ঘিরে বসেছে। সবাই মিলে জমিয়ে আড্ডা দিচ্ছে। নিহিনের তো এত আনন্দর সীমা নেই। তার বেস্ট ফ্রেন্ড এখন তার ভাবি, তার সাথেই থাকবে সারাক্ষণ। এটা ভাবতেই তার আনন্দ লাগছে, আর তার এতদিনের আশা আজ পূর্ণ হলো। এদিকে আরিয়ান ঘরময় পায়চারি করছে, তার বউকে তাকে দেখতে দিচ্ছে না। এ কেমন কথা? সে মীরাকে দেখার জন্য ছটফট করছে। আরিয়ান কলের পর কল দিয়ে যাচ্ছে মাহিনকে, কিন্তু তারও কোনো হদিশ নেই। অন্যদিকে বউ বউ করে কান পচিয়ে ফেললার আজকে তার বাড়ি তীর সীমানায় কোথাও দেখা যাচ্ছে না। মীরাটাই বা কেমন? ওর কি ওর বরের একটু দেখতে ইচ্ছে করছে না নাকি? কি সুন্দর সবার সাথে আড্ডা দিচ্ছে। আড্ডা দেওয়ার মাঝেই মীরার ফোনে মেসেজের টোন আসলো। সবার নজর পড়লো মীরার ফোনের দিকে।
মীরা ফোনটা একটু দেখতে যাবে, আচমকায় নিহিন ফোনটা হাতে থেকে নিয়ে নেয়। মীরা অবাক দৃষ্টিতে নিহিনের দিকে তাকাতেই নিহিন বলে, আড্ডার মাঝখানে ফোন নেওয়া যাবে না। তারপর মীরা একটু কাছে এসে ফিসফিস করে বলে, ভাইয়াকে দেখার জন্য মন কেমন কেমন করছে ভাবিজান। মীরা নিহিনের দিকে চোখ বড় বড় করে তাকায়, যেন এক্ষুনি তাকে গিলে খাবে। সে দাঁতে দাঁত চেপে বলে, সবার সামনে এসব কি বলছিস? ওমা, আমি কি সবাইকে শুনিয়ে শুনিয়ে বলেছি নাকি? অবশ্য ওর শুনলেও সমস্যা নেই। নিহিনের পুরো কথা শেষ করতে না দিয়ে মীরা নিহিনকে চিমটি দেয়। উফ, চিমটি দেওয়ার স্বভাবটা এখনো গেল না। ঠিক জায়গায় ঠিক কথা বললে কি আর চিমটি খেতে হয়? চিমটি দিয়ে দিয়ে আমার হাতটা একেবারে ব্যথা করে ফেলি। এবার ভেবে দেখ তুই কি পরিমাণ ভুলভাল কাজ করিস। বেশি বকবক করলে তোকে ভাইয়ের কাছে যেতেই দেব না একদম। সময় আমারও আসবে ননদিনী। এই তোরা দুজন মিলে কি ফিসফিস করছিস বলতো? আমরা যেখানে আরো দুটো মানুষ বসে আছি সেদিকে কোনো খেয়াল আছে তোদের? ঠিক বলেছ মাইশা আপু, মানলাম ওরা দুজন বেস্টি, তাই বলে কি আমাদের এভাবে এক কোণায় ফেলে রাখবে? কে কাকে এক কোণায় ফেলে রেখেছে? আচ্ছা, কথাটা বলতে বলতে রুমে প্রবেশ করলেন মালিহা খান। তেমন কিছু না ফুপ্পি, তুমি এখানে? ও মানে আমি কি তোদের সাথে একটু গল্প করতে আসতে পারি না? না তা নয়, কিন্তু তোমার তো এখন আম্মুদের সাথে থাকার কথা, তাই দেখে একটু অবাক হলাম। ওখানেই তো ছিলাম আমি, তোদেরকে ডাকতে আসলাম। 9টা বেজে গিয়েছে। খাবি কখন? ঘুমাবি কখন? তাড়াতাড়ি খেতে আয়, না হলে তোর মায়ের বকার হাত থেকে আজ আমি বাঁচাতে পারবো না। সারাদিন অনেক ধকল গেছে, তাই মাথা একটু গরম। আমি কিছু বলতে গেলে দেখা যাবে আমাকেও বকা শুনিয়ে দিয়েছে। মালিহা খানের কথায় সবাই হেসে ওঠে। অনেক হাসাহাসি হয়েছে, এবার সবাই খেতে চল। সবাই খেতে চলে যায়। এদিকে আরিয়ানের মেজাজ তুঙ্গে। মীরা মেসেজ সিন করে, রিপ্লাই দিল না। সে যাকে দেখার জন্য ছটফট করছে সে তো তাকে পাত্তাই দিচ্ছে না। অন্যদিকে খেতে বসে মাহিনকে দেখতে না পেয়ে নিহিনও এদিক সেদিক তাকায়, খুঁজতে থাকে মাহিরকে। মাহিরকে না দেখে তার একটু মন খারাপ হলো। পরে ভাবলো ভালোই হলো, আজকে যা হলো তারপর মাহির ভাইয়ের সামনে গেলে সে লজ্জা পেত। সে না চাইলেও লজ্জায় তার গাল দুটো লাল হয়ে যায়। আর মীরা যদি এবার লজ্জায় পেতে দেখে তাহলে তো তাকে ছাড়বে না, তার পেছনে লেগে থাকবে। আজ সে মীরাকে কম জ্বালিয়েছে নাকি? এই সুযোগ কি মীরা হাতছাড়া করে? মাহির কোথায় আপা? ও এখনো আসছে না কেন? ছেলেটা কিছু না খেয়ে সেই যে বেরোলো, এখনো আসছে না কেন? কি ওর সাথে কথা হয়েছে? ছেলেটার কথা আর কি বলবো, ও সবসময় এমন করে। খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই। এতগুলো কল দিলাম, একটাও রিসিভ করলো না। ছেলেগুলোর চিন্তায় চিন্তায় কোন দিন আমি পাগল হয়ে যাই। ও কোথায় গেছে? যাওয়ার সময় কিছু বলে গেছে কি? বললো তো অফিসের কি একটা জরুরি কাজ আছে। তোমরা এত টেনশন করিও না তো আম্মু, ভাইয়া দেখবে ঠিক সময় চলে আসবে। হয়তো কোনো কাজে ব্যস্ততায় ফোন ধরছে না। তুই তো এখন মা হয়েছিস, তুই কি বুঝতে পারিস না মায়েদের মনের অবস্থা? বুঝতে পারছি, কিন্তু তুমি এত চিন্তা করলে তো অসুস্থ হয়ে যাবে। মাইশা আপু ঠিকই তো বলেছে ফুপ্পি, কিছুদিন আগেও তো তুমি অসুস্থ হয়ে গিয়েছিলে। মাহির ভাই চলে আসবে, তুমি এত চিন্তা করো না প্লিজ। আর আম্মু তুমি কোথায়? ফুপ্পিকে চিন্তা করতে না করবে তা না করে তুমিও টেনশন করা শুরু করে দিয়েছো। তোরা এসব বুঝবি না এখন নিহিন, আগে মা হ তারপর বুঝবি। যদিও নিহিন সবাইকে চিন্তা না করতে বলছে, কিন্তু ভেতরে ভেতরে তারও চিন্তা হচ্ছে। এত ফোন করার পরেও কেন মাহির ভাই রিসিভ করলো না? উনি তো জানেন ফুপি সবসময় ওনাকে নিয়ে চিন্তা করে। এর মধ্যে আব্দিল বাড়িতে ঢুকতে ঢুকতে বলে, আমাকে ছাড়া সবাই খেতে বসে গেছে। তো আমরা কি তোর জন্য বসে থাকবো? কোথায় গিয়েছিলি তুই? আরে আমি তো কিছুক্ষণ আগেই বলে বের হলাম, একটা কল অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। তোমরা কি নিয়ে আলোচনা করছিলে? মাহির ভাই কল রিসিভ করছে না, তাই ফুপ্পি টেনশন করছে। ও সরি, দোষ আমারই। ভাইয়া আমাকে বলেছিল ও একটা জরুরি কাজে আটকে গেছে, ফিরতে দেরি হবে। আর ভাইয়া বাইরে থেকে খেয়ে নিয়েছে, কাউকে টেনশন না করতে বলেছে।
দেখো কাণ্ড, এদিকে আমরা সবাই টেনশনে পাগল হয়ে যাচ্ছি আর তুই এতক্ষণ পর এটা বলছিস? রাজিয়া খান আদিলের কান টেনে ধরে আর বলে, সরি বলেছি তো বড় মামি, আমি ভুলে গিয়েছিলাম। এবার কানটা ছাড়ো প্লিজ। নতুন ভাবির সামনে অন্তত কানটা টেনো না। নিহিন মীরাকে নতুন করে সাজিয়ে দিচ্ছে। এত সাজানোর কি আছে নিহিন? হালকা সাজালেই তো হয়। আর কিছু দিস না প্লিজ। মাইশা আপু বলে দিয়ে গেছে তোকে যেন সুন্দর করে সাজিয়ে দিই। আপুই তোকে সাজিয়ে দিত, কিন্তু পিচ্ছি কাচ্ছে তাই আপুকে যেতে হয়েছে। যদি এসে দেখে আমি তোকে ভালো করে সাজাইনি তাহলে আমি বকুনি খাবো। আর তুই এমন করছিস কেন বলতো? স্পেশাল রাতে তোকেও স্পেশাল দেখাতে হবে না? সিনেমায় দেখিসনি বাসর রাতে বউ কি সুন্দর করে সেজে বিছানার মাঝখানে ঘোমটা দিয়ে বসে থাকে? তাই নাকি? ননদিনী তো দেখি সবই জানে। না, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিতে হবে। উফ, তুই আর মজা করিস না তো। আমাকে আজ নতুন দেখছিস মনে হচ্ছে। না, আমি তো জানতাম আমার বেস্ট অনেক লাজুক। সে এসবের কথা তো দূর, বিয়ের কথা বলতেই লজ্জা পেত। এখন তো দেখছি প্রেমে পড়ে তার মুখে বুলি ফুটেছে। চুপ করবি তুই, নাকি মাইশা আপুকে ডাকবো? মাইশা আপু আসলে কিন্তু তুই আর কিছুই বলতে পারবি না। মাইশা আপু আমার চেয়েও বেশি মেকআপ দিয়ে তোকে সাজাবে। আচ্ছা বাবা, করলাম চুপ। কিন্তু তুই মাহির ভাইয়াকে মিস করছিস না? আমি কেন ওনাকে মিস করতে যাব? হয়েছে, এখন এত ভাব নিতে হবে না। খাওয়ার সময় দেখেছি তো মাহির ভাইয়াকে কিভাবে খুঁজছিলি। তুই যে ভাইয়াকে চোখে হারাচ্ছিস সেটা ভালোই বুঝেছি। আমি মাইশা আপুকে ডাকতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আর বলছি না। ঘোমটা টেনে বিছানায় বসে আছে মীরা, কিন্তু আরিয়ানের কোনো হদিশ নেই। নিহিন যাওয়ার সময় বলে গিয়েছিল ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু এখনো তো তার আসার নাম নেই। সময় যত যাচ্ছে তত মীরার হৃদস্পন্দন বেড়েই চলেছে। শীতের মধ্যেও সে ঘেমে নিয়ে ভীষণ নার্ভাস ফিল হচ্ছে। পরীক্ষার সময় বোধ হয় তার এমন নার্ভাস ফিল হয়নি। এরই মধ্যে রুমে প্রবেশ করে আরিয়ান। আরিয়ানের উপস্থিতি বুঝতে পেরে মীরা পক্ষ স্পন্দন আরো জোরালো হয়। দরজা বন্ধ করার আওয়াজ পেয়ে সে কিঞ্চিত কেঁপে ওঠে। আরিয়ান মীরার পাশে গিয়ে বসে। মীরা গুটিসুটি হয়ে বসে আছে। আরিয়ান মুচকি হাসে, মীরার ঘোমটা তোলে। মীরা তখনও মাথা নিচু করে বসে আছে। আরিয়ান মীরার থুতনি ধরে মীরার মুখটা তুলে আর বলে, এখনো এত লজ্জা? তোমার বর তোমার সামনে বসে আছে, কোথায় তুমি বরকে দেখবে তা না, তুমি বিছানায় কি করছো? আমার দিকে তাকাও। আরিয়ানের কথা শুনে মীরা একটু লজ্জা পায়। সে ধীরে ধীরে আরিয়ানের দিকে তাকায়। তাকাতে আরিয়ান বলে, উফ, এই মুখটা দেখার জন্য কত ছটফট করেছিলাম তুমি জানো? মাশাআল্লাহ, ভীষণ সুন্দর লাগছে আমার বউকে। লজ্জা পেরে আরো বেশি সুন্দর লাগে তোমাকে। মীরা লজ্জায় আরিয়ানের বুকেই মুখ লুকায়। আরিয়ানও শক্ত করে জড়িয়ে ধরে মীরাকে। এদিকে নিহির মাহির না আসায় অস্থির হয়ে পড়েছে। কিছুতেই ঘুম আসছে না তার। এরকম একটা দিনেও উনি কিনা এমন জরুরি কাজে পড়ে গেল। আরো গেল এখনো আসছে না। রাত 12টা বাজতে চললো, ওনার আসার কোনো নাম নেই। এসব বলে বিড়বিড় করতে করতে সে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। অধীর আগ্রহে মেন গেটের দিকে তাকিয়ে থাকে। এই বুঝি মাহির এলো। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও মাহিরের কোনো দেখা সাক্ষাৎ নেই। তাই সে ঠিক করে একটা কল দিয়ে দেখবে। ফোনটা নেওয়ার জন্য পা বাড়াতেই তখনই গাড়ির হর্নের আওয়াজ পাওয়া যায়। মাহিরের গাড়ি দেখতে পেয়ে তার মন শান্ত হয়। মাহির যতক্ষণ না পর্যন্ত বাড়িতে ঢুকছে ততক্ষণ পর্যন্ত সে তাকিয়ে থাকে। মাহিরকে ঢুকতে দেখেই বিছানায় গিয়ে শুয়ে পড়ে। এখনো জেগে আছিস কেন? মাহিরের কণ্ঠ কানে আসতেই নিহিন দরজার দিকে তাকায়। মাহির দরজায় হেলান দিয়ে হাত দুটো ভাঁজ করে দাঁড়িয়ে আছে। তাড়াহুড়ায় সে দরজা বন্ধ করতে ভুলে গেছে। কিন্তু এই অন্ধকারের মধ্যে উনি কি করে বুঝলো আমি জেগে আছি? আমি তোকে বেলকনিতে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমার জন্য অপেক্ষা করছিলি? নিহিন বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। মাহির তার কাছে গিয়ে বলে, কি হলো? কিছু বলছিস না কেন? আমার জন্য অপেক্ষা করছিলি? না মানে আমার ঘুম আসছিল না, এই জন্য ওখানে দাঁড়িয়েছিলাম। মাহির নিহিরের কোমর জড়িয়ে তার দিকে টেনে বলে, সত্যি? নিহির মাহিরের
বন্ধন থেকে ছোটার জন্য ছটফট করতে করতে বলে, হুম। নিহিরের ছটফটানি দেখে মাহির তাকে আরো শক্ত করে কাছে টেনে বলে, আমাকে মিথ্যা বলছিস? তুই জানিস না তোকে দেখে আমি বুঝে যাই তুই মিথ্যা বলছিস নাকি সত্যি। শুধু শুধু বৃথা চেষ্টা কেন করছিস নিহি? হ্যাঁ, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। এবার ছাড়ুন প্লিজ। কেন অপেক্ষা করছিলি? আপনি এত দেরি করছিলেন তাই সবার টেনশন হচ্ছিল। আর তোর? সবার মধ্যে তো আমিও পড়ি। তাই? জি, ছাড়ুন না প্লিজ। দিলাম ছেড়ে, এবার ঘুমিয়ে পড়। এই বলে মাহির চলে যেতে নিলেই নিহির আবারও মাহিরকে ডাকে, মাহির ভাই। মাহির ভ্রু নাচায়। কে এসেছেন? হুম। সত্যি? জি ম্যাম, আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। শুভরাত্রি। শুভরাত্রি। মিহির চল তাড়াতাড়ি, তোর জন্য এবার আমাদেরও দেরি হয়ে যাচ্ছে। এমনিতেও মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি। হায় আল্লাহ, আজকে কি হবে, আজকে কি যে লিখবো জানি না। যত দেরি হবে তত সব পড়া ভুলবো। প্লিজ ননদিনী, আপনি একটু তাড়াতাড়ি করুন। আমি তো আর আপনার মতো এত মেধাবী না। আর 5 মিনিট দাঁড়া প্লিজ। মেয়েটা সবসময় এরকম করে, ঠিক টাইমে উঠবে না, ভার্সিটি যাওয়ার সময় তাড়াহুড়ো করবে। মালিহা খান নিহিরকে বকতে বকতে উপরে উঠেন। নিহির তাড়াতাড়ি আয়, ছোট আম্মু আসছে। নিহির বের হতেই মালিহা খানের সামনে পড়ে। পরীক্ষার দিনও কেউ এরকম করে? পরীক্ষার সময় প্লিজ আর বকাবকি করো না আম্মু। পড়তে পড়তে কোন দিকে সময় চলে গেছে খেয়াল করিনি। কেন মীরা, ও তো সময় মতো রেডি হয়ে গেছে, তোর কেন দেরি হলো? ছোট আম্মু, যেতে যেতে তোমার হয়ে বকা দিয়ে দিব ওকে আমি। ওকে, এখন আমরা যাই, লেট হয়ে যাবে। তুমি আমাদের জন্য দোয়া করো। মালিহা খান মীরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মায়েদের দোয়া সবসময় মেয়েদের জন্য থাকে রে মা। বৌমা পেয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে ভুলে গেলে আম্মু? ওমা, ভুলবো কেন? এই বলে তিনি নিহিরের মাথায় হাত বুলিয়ে দেন। সাবধানে যাস। মীরা গাড়িতে উঠতে উঠতে বলে, কে যে বলেছে আমায় এত তাড়াতাড়ি বিয়ে করতে? ঠিক মতো পড়াও পড়তে পারলাম না। এই ফাঁকিবাজ, একদম বিয়ের দোহাই দিবি না। বিয়ে হয়েছে 3 মাস হয়ে গেল, এই 3 মাসে তুই পড়তে পারলি না? আপনি এখন এসব বুঝবেন না ননদিনী, বিয়েটা হোক তারপর বুঝবেন। কেন ভাবিজান, আপনাকে পড়তে কে বারণ করেছে শুনি? কেউ করেনি। তাহলে? তোর ভাইয়া অফিস থেকে আসলে কি আর আমার পড়ায় মন বসে? মানুষটা সারাদিন বাসায় থাকে না, উনি আসলে আমার শুধু ওনার সাথেই টাইম স্পেন্ড করতে ইচ্ছে করে। আহা কি প্রেম! তো সারাদিন কেন পড়েন না আপনি? সারাদিন তো ওনাকে মিস করি। হয়েছে, আর বাহানা দিতে হবে না। বাহানা? আপনি মাহির ভাইয়াকে মিস করেন না বুঝি? না। মিস করবি কিভাবে? প্রায় প্রতিদিন তো কথা বলিস। নিহির ভ্রু কুচকে বলে, এই তুই আমার উপর নজরদারি করিস? ও মা, ননদিনীকে একটু নজরে রাখতে হবে দেখছি। হয়েছে, আর ভাবিগিরি করতে হবে না। ভুলে যাস না, প্রথমে তুই আমার বেস্ট ফ্রেন্ড, তারপর ভাবি। হয়েছে, আর বকবক করিস না, আমি সব ভুলে যাচ্ছি। নিহিন আর মীরা পরীক্ষা দিয়ে বের হওয়ার সাথে সাথেই নিহিনের ফোনে কল আসে। মাহির কল দিয়েছে। নিহিনের মুখের হাসি দেখে রিয়া আর মীরা বুঝতে বাকি রইল না কে কল দিয়েছে। দেখেছিস মীরা, কল দেখে মুখে কি হাসি ফুটেছে নিহিনের। আমি তো এই হাসিটা প্রায় দেখি। এই যে ননদিনী, আপনি কথা বলে নিন, আমরা ক্যান্টিনের দিকে যাচ্ছি। নিহিন কল রিসিভ করতেই ওপাশ থেকে, পরীক্ষা কেমন হয়েছে ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো। বলেছিলাম না ভালো হবে, শুধু শুধু টেনশন করছিলেন। কোথায় আপনি? অফিসে। খেয়েছেন? না, এখনো খাইনি। আপনার ভাবিজান কই, ওনার পরীক্ষা কেমন হয়েছে? ভাবিজান ক্যান্টিনে, ওনারও পরীক্ষা ভালো হয়েছে। ঠিক আছে, সাবধানে বাসায় যাবেন, এখন রাখছি। আপনি সময় মতো খেয়ে নেবেন। যথা আজ্ঞা ম্যাম। কিরে, এত তাড়াতাড়ি কথা বলা শেষ? তোদের দুজনকে দেখে আমার বড্ড হিংসে হয়, বুঝলি? কেন? ও মা, হবে না? তোরা কি সুন্দর প্রেম করিস,
আর আমাকে দেখ, এখনো পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না। তুই ওখানে প্রেম করছিলি আর মীরা এখানে আরিয়ান ভাইয়ের সাথে কথা বলছিল, আর আমি বসে বসে মুড়ি খেতে খেতে তোদের প্রেম দেখা ছাড়া আর কিছুই করতে পারছি না। কে বলেছে আমি প্রেম করছি? এটা কোনো প্রেম হলো? প্রেম না হলে কি? আমাদের তো জাস্ট মাঝে মধ্যে কথা হয়, আজ অব্দি কেউ কাউকে ভালোবাসার কথা বললামই না। তবে দুজনেই জানি দুজন দুজনকে কতটা ভালোবাসি। এইটাই তো প্রেম। প্রকাশ না করলে কি হয়েছে? তোরা তো একে অপরের সাথে ভালোবাসার মানুষ হিসেবেই কথা বলিস। যদি এটা প্রেম হয় তাহলে বলবো অপ্রত্যাশিত প্রেমটা অদ্ভুত সুন্দর। কেউ কাউকে ভালোবাসি বলিনি, অথচ দুজনই পরস্পরের প্রতি ভালোবাসা অনুভব করি। আর আমি প্রকাশিত হোক বা অপ্রকাশিত কোনো প্রেম করতেই পারলাম না। এই জীবন রেখে কি লাভ যেখানে একটা প্রেম করতেই পারলাম না? আমার তো মনে হয় তোর জীবনের প্রেম চলে এসেছে, শুধু তুই এখনো উপলব্ধি করতে পারছিস না। মীরার কথা শুনে রিয়া আর নিহিন দুজনেই ভ্রুকুচকে তাকায়। মানে আমার জীবনে প্রেম আসলো অথচ আমি জানতে পারলাম না? ভাবিজান, ঘটনাটা একটু খুলে বলেন তো। আমার অগোচরে তাহলে এই সব চলছে? তোর অগোচরে হচ্ছে না নিহিন, শুধু তুই ব্যাপারটা ধরতে পারিসনি, কিন্তু আমি পেরেছি। কি বলিস? সব তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। একটু ক্লিয়ারলি বলবি? তুই শুধু শুধু নিহিনকে উল্টোপাল্টা কেন বোঝাচ্ছিস? এখন কিচ্ছু বলবো না, সময় আসো। এই তুই আমার সময় এরকম করেছিস, কিন্তু সেই সময়টা আর এলোই না। এসেছে না, আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই তো হয়েছে। কি সন্দেহ করেছিলি? এই যে তুই আর মাহির ভাই দুজন দুজনকে ভালোবাসিস, এটাই তো আমি সন্দেহ করেছিলাম। এখন দেখ আমার সন্দেহটা সত্যি হয়েছে না? নিহিনেরটা না হয় বুঝলাম, কিন্তু আমার ব্যাপারে কি বলছিস? কিছুই আমি বুঝতে পারছি না। ঝগড়ার মাধ্যমেও কিন্তু প্রেম হয়, অনেক প্রেম তো ঝগড়া দিয়েই শুরু হয়। নিহিন আর রিয়া দুজনেই একসাথে বলে ওঠে, ঝগড়া? ঝগড়া। ও আই সি, এখন আমি বুঝতে পারছি তুই কি বলতে চাইছিস। হ্যাঁ, এটা হলে তো মন্দ হয় না, দুই ঝগড়ুটে একসাথে হবে। আর এদিকে রিয়া একটা ভাবতে থাকে, সে কোন ছেলের সাথে ঝগড়া করেছে। আদিলের কথা মনে পড়তে রিয়া লাফিয়ে উঠে বলে, না, ওই লোকটার সাথে প্রেম হওয়া তো দূরের কথা, ওর মুখটাও আমি দেখতে চাই না। নিহিন আর মীরা দুজন দুদিকে ধরে রিয়াকে বসিয়ে দেয়, বলে, আগে আগে দেখো হোতা হে ক্যা। মীরা আলমারির কাপড় গুছিয়ে রাখছিল, হুট করে কেউ পেছন থেকে জড়িয়ে ধরে। সে চমকে ওঠে, পরক্ষণে বুঝতে পারে এটা আরিয়ান। কিন্তু এটা তো আরিয়ানের আসার সময় না। তাহলে কি আরিয়ান মিস করতে করতে তার মাথায় এতটা খারাপ হয়ে গেছে যে সে আরিয়ানকে জেগে জেগে স্বপ্ন দেখছে? মীরা আরিয়ানের দিকে ঘুরে দাঁড়ায় আর আরিয়ানকে বলে, আপনি কি সত্যি এসেছেন নাকি আমি জেগে জেগে স্বপ্ন দেখছি? আরিয়ান মীরার হাতে চিমটি দিয়ে বলে, না, আপনি স্বপ্ন দেখছেন না, আমি সত্যিই এসেছি। কিন্তু এটা তো আপনার আসার সময় নয়, তাহলে এত তাড়াতাড়ি চলে এলেন যে? আরিয়ান মীরার কোমর জড়িয়ে ধরে মীরাকে একটু কাছে টেনে বলে, কারণ আমি আমার বউকে মিস করেছিলাম। ঘরে এরকম একটা সুন্দরী বউ থাকতে অফিসে আর মন বসে বলো? কি করছেন? ছাড়ুন, দরজা কিন্তু খোলা, কেউ দেখে ফেলবে। তো কি হয়েছে, এখন এদিকে কেউ আসবে না। আমার এখন অনেক কাজ আছে। আমি তোমার জন্য অফিস থেকে চলে আসলাম, আর তুমি কিনা আমাকে কাজের ব্যস্ততা দেখাচ্ছ। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই বলে আরিয়ান মীরাকে ছেড়ে দিয়ে দরজার দিকে এগোয়। মীরা দৌড়ে গিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে বলে, আমার বরটা রাগ করেছে। আরিয়ান মীরাকে ছাড়াতে গেলে মীরা আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, সরি বরবাবু, আপনি যাবেন না প্লিজ। বরবাবু? বরবাবু এ নামে তো কাউকে ডাকতে শুনিনি। আমি আমার বরকে যা ইচ্ছে ডাকতে পারি, আপনার কোনো আপত্তি আছে? আরিয়ান মীরাকে টেনে দেওয়ালের সাথে আটকে কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, না, আমার কোনো আপত্তি নেই। মীরা দুহাত দিয়ে আরিয়ানের গলা জড়িয়ে ধরে বলে, ওরে বাবুরে। এরপর আরো কিছু বলতে যাবে তার আগে আরিয়ান মীরার ওষ্ঠ তার দখলে নেয়। মাহিরের দেওয়া শাড়িটা পরে পার্কে বসে আছে নিহির।
অধীর আগ্রহে অপেক্ষা করছে তার প্রিয় মানুষটির জন্য। অপেক্ষা করা জিনিসটা ভীষণ বিরক্তিকর। একমাত্র যে অপেক্ষা করে সেই বোঝে, কিন্তু প্রিয় মানুষের জন্য অপেক্ষা করতে কেন যেন এই বিরক্তিটা আসে না। প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করার মধ্যেও একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। কিছুক্ষণের মধ্যেই তার অপেক্ষার অবসান ঘটে। মাহির আসছে। যেই না মাহির তার কাছে এসে হাতটা ধরবে, ঠিক তখনই তার মুখে পানি এসে পড়ে। সাথে সাথে নিহির লাফিয়ে শোয়া থেকে উঠে পড়ে আর তার চোখের সামনে পানির গ্লাস হাতে মীরাকে আবিষ্কার করে। মীরা তাকে কি যেন বলছিল, কিন্তু ঘুমের ঘোরে থাকায় কোনো কথাই তার কর্ণপাত হয়নি। মীরা নিহিনের মাথায় গাড্ডা মেরে বলে, এই তোর কানে যাচ্ছে না আমার কথা? কি হয়েছে? এভাবে চিৎকার করে কথা বলছিস কেন? চিৎকার করে বললাম বলি তোর কানে গেল। এতক্ষণ তো ভালোভাবেই বলছিলাম, আমার কথাগুলো তোর কানে গেছে কি? নিহিন চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে বলে, এইভাবে কেউ ঘুম থেকে ওঠায়? পুরো ভিজিয়ে দিলি আমাকে। তো কি করব, অনেকক্ষণ তো টেকেছি, কিন্তু তোর তো কোনো হুঁশই নেই। এরকম বলদের মতো কেউ ঘুমায়? আমি তো ভেবেছি তুই বেহুশ হয়ে গেছিস। এতদিন ধরে পরীক্ষা দেওয়ার পর আজকে অবশেষে পরীক্ষাটা শেষ হলো। ভেবেছিলাম টানা ঘুম দিব, কিন্তু তুই এসে আমার ঘুমটা তো ভাঙলি, সাথে আমার সুন্দর স্বপ্নটারও 12টা বাজিয়ে দিলি। মীরা নিহিনের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে, কি স্বপ্ন দেখছিলি? বলবো না তোকে। আমার স্বপ্নটা ভেঙে দিয়ে আবার জিজ্ঞেস করতে আসছে বলে এই মীরাকে ভাঙচি দেয়। ঠিক আছে, তাহলে আমিও বলবো না। গেলাম, তোকে একটা খুশির সংবাদ দিতে এসেছিলাম, কিন্তু আর দিব না। এই বলে সে চলে যেতে নিলে নিহিন লাফিয়ে বিছানা থেকে নেমে মীরাকে জড়িয়ে ধরে বলে, আহা ভাবিজান, এত রাগ করছেন কেন? বলবো তো। বল। নিহিন একটু লাজুক লাজুক ভাব করে বলে, মাহির ভাইকে দেখেছি স্বপ্নে। আমি ওনার জন্য অপেক্ষা করছিলাম, যেই না উনি এলেন তুই স্বপ্নটা ভেঙে দিলি। তাই? তাহলে তো তোর স্বপ্নটা সত্যি হলো। মানে আমি তোকে এটাই বলতে এসেছিলাম যে মাহির ভাইয়া এসেছে। কি? জি। কতদিন দেখিনি ওনাকে। পরীক্ষা চলাকালীন তো ঠিক মতো কথাও হয়নি। উনিও হয়তো তোকে দেখবেন বলেই এসেছেন। যা যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে, তুই যা, আমি আসছি। ওকে। মীরা চলে যাওয়ার সাথে সাথে নিহিন গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখের নিচে কালি, পুরো ভূতের মতো লাগছে ওকে। আয়নায় নিজের এমন অবস্থা দেখে একরাশ হতাশা নিয়ে সে বিছানায় বসে পড়ে। পরীক্ষার কারণে ঠিকমতো ঘুম হয়নি, নিজের প্রতিও কোনো যত্ন নেওয়া হয়নি, যার ফলস্বরূপ তার এই অবস্থা। এই চেহারা নিয়ে আমি মাহির ভাইয়ের সামনে যাব? উনি তো আমাকে দেখেই ভয় পেয়ে যাবেন। কিন্তু এতদিন পর মাহির ভাইকে দেখার সুযোগ পেলাম, সেই সুযোগ হাতছাড়া করি কি করে? না, যা হবে পরে দেখা যাবে। এখন আমার নিচে যেতেই হবে। যেই ভাবা সেই কাজ। তড়িঘড়ি সে ওয়াশরুমে চলে যায়। নিহিন ফ্রেশ হয়ে সুন্দর করে চুল বেঁধে বেরিয়ে পড়ে তার মাহির ভাইয়ের দেখার উদ্দেশ্যে। মাহির ড্রয়িং রুমে বসে আরিয়ানের সাথে গল্প করছে। নিহিন গিয়ে সালাম দেয়। নিহিনকে দেখে মাহির মুচকি হাসে, তার সালামের জবাব দিয়ে বলে, কেমন আছেন নিহিরানি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি রে, সেই কখন মীরা গিয়ে ডেকে এসেছে, এতক্ষণ পরেনি? ফুপ্পি, তুমিও এসেছো? মীরা তো আমাকে বলেইনি যে তুমি এসেছো। বলতে বলতে নিহির মালিহা খানকে জড়িয়ে ধরে। মালিহা খান নিহিরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কতদিন পরে দেখছি আমার মেয়েটাকে। সেই যে বিয়ের সময় দেখেছিলি, আর দেখিনি। তোর কি ইচ্ছে করে না ওকে দেখতে যেতে? তুমি তো জানো আমার পরীক্ষা চলছিল। চেহারার কি অবস্থা করেছিস? পরীক্ষা এলেই আর নিজের প্রতি কোনো খেয়াল থাকে না তোর। তুমি ওকে একটু বোঝাও তো আপা। আমার একটা কথাও শোনে না মেয়েটা। আমি টাইম মতো জোর করে খাইয়ে দিই বলে খাওয়া দাওয়াটা ঠিক মতন হচ্ছে, না হলে তো ওকে আর দেখাই যেত না। ঠিক আছে, তাহলে আজকেই আমি আমার মেয়েকে নিয়ে যাব। কিন্তু মারিয়া খানকে আর কোনো কথা বলতে না দিয়ে মালিহা খান বলেন, কোনো কিন্তু না, আমি ওকে নিতেই এসেছি। মারিয়া খানকে আর কোনো কথা বলতে না দিয়ে রাজিয়া খান বলেন, সেটাই, আর কদিন পর তো তোমার কাছেই পাঠাতাম। রাজিয়া খানের কথায় মালিহা খান আর
মারিয়া খান যেন হাঁপ ছেড়ে বাঁচেন। নিহিন ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করে, কেন? রাজিয়া খান মালিহা খানের দিকে তাকাতে মালিহা খান বলে, কেন আবার? আমি বলেছিলাম তোর পরীক্ষা শেষ হলে যেন তোকে আমার কাছে পাঠায়, কিন্তু তোর মা বলেছিল আরও পরে পাঠাবে, তাই আমি নিজেই চলে এলাম তোকে নিতে। মাহির গল্পে ব্যস্ত থাকলেও সে সবটাই খেয়াল করেছে। ওদের কথায় মাহিরের খটকা লাগছে। মালিহা খান এক প্রকার জোর করেই তার সাথে চলে এসেছে, যেন যেই না শুনেছে মাহির এখানে আসছে তখন থেকেই মাহিরের সাথে আসার জন্য বাচ্চাদের মতো জেদ করছিল তিনি। তাছাড়াও তিনি একবারের জন্য বলেনি তিনি নিহিনকে নিতে এসেছে। মাঝে মাঝে নিজের মাকেও বুঝতে পারে না মাহির। চল নিহিন, আমার মা মেয়ে কিছুক্ষণ গল্প করি বলেই মালিহা খান নিহিনকে নিয়ে উপরে চলে যান। নিহিনকে রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দেয় তিনি। দরজা বন্ধ করতে দেখে নিহিন কিছুটা অবাক হয়ে আর বলে, দরজা কেন বন্ধ করছো ফুপ্পি? তুই কি সব ভুলে গেলি নিহিন? কি ভুলে যাব? কালকে দিনের কথা। প্রথমে কিছু বুঝতে না পারলেও পরক্ষণে মনে পড়তেই নিহিন বলে, এটা কি করে ভুলে গেলাম আমি? মালিহা খানকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ ফুপ্পি। পরীক্ষার চাপে পড়ে আমার খেয়াল ছিল না, ভাগ্যিস তোমার মনে ছিল।